আর্ট সেগমেন্টের দেশ সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই জানো অর্থনীতি দ্বিতীয় পত্রের এমসিকিউ সলভ আমরা করছি এইচএসসি 25 এর পরীক্ষার জন্য। এইচএসসি 26 এবং 27 এর জন্য পরে আমরা কাজ করব। তবে আপাতত শর্ট সিলেবাসের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ নিয়ে আমরা হাজির হয়েছি। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড এই চ্যাপ্টারটি। আমরা জানি বাণিজ্য প্রধানত দুই প্রকার। দেশের মধ্যে যে বাণিজ্যটা হচ্ছে এটা কি অভ্যন্তরীণ বাণিজ্য, এবং দেশের বাইরে এক দেশ থেকে আরেক দেশ ভিন্ন মুদ্রায় যে বাণিজ্য হচ্ছে এটা কি আন্তর্জাতিক বাণিজ্য। মূলত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আমাদের এই টপিকের কনসার্ন। চলো শুরু করি আমরা। দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে সংঘটিত বাণিজ্যকে কি বলে, এই ব্যাপারটা আমি মাত্র তোমাকে বললাম। এটা হলো কি, এটা কি অভ্যন্তরীণ? নো, এটা হবে কি আন্তর্জাতিক বাণিজ্য। তারপরে দেখেন বাণিজ্য কত প্রকার। বাণিজ্য দুই প্রকার, একটা হলো অভ্যন্তরীণ আর একটা আন্তর্জাতিক। ওকে, তারপরে দেখেন এই যে এটা দাগে দিয়ে আগে, ঠিক আছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিধিনিষেধ থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয়, দেখেন অবাধ বাণিজ্য তো অবশ্যই না, আমদানি বাণিজ্য না, রপ্তানি বাণিজ্য না। এই নিচের যে তিনটা অপশন আছে তিনটাই ভুল। অ্যান্সার হবে সংরক্ষিত বাণিজ্য। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যে বিধিনিষেধ থাকলে তাকে আমরা বলি সংরক্ষিত বাণিজ্য। আশা করি পরীক্ষা আসলে সবাই পারবেন। তারপরে দেখো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনটি আবশ্যক, ঠিক আছে, কোনটা মাস্ট। প্রথমে বলেছে এক নম্বর অপশনটা দেখো, দুটি দেশ ও অলিখিত চুক্তি। আচ্ছা, অলিখিত চুক্তি কিসের আবশ্যক? এটা তো আবশ্যকতা নাই কোনো। তারপরে দেখো দুটি দেশ ও অভিন্ন বাণিজ্য নীতি, এটা কিন্তু লাগবে। ঠিক আছে, দুইটা দেশ যেমন লাগবে তাদের বাণিজ্য নীতি কিন্তু অভিন্ন হতে হবে। ওকে, তারপরে দেখেন দুটি দেশ ও একই মুদ্রা অবস্থা। দুইটা দেশের মধ্যে কেমনে এক মুদ্রা অবস্থা হবে বাবা, এটা কিন্তু সম্ভব না। দুটি দেশ ও পৃথক মুদ্রা ব্যবস্থা, এইটা হয় কিন্তু এটা আবশ্যক না। আবশ্যক কথাটা তোমাকে বুঝতে হবে। আবশ্যক মানে ম্যান্ডেটরি। ঠিক আছে, ম্যান্ডেটরি কথাটার অর্থ যদি তুমি বোঝো তাহলে তুমি ঠিকই বুঝতে পারবা যে বি নাম্বারটা এখানে অ্যান্সার। বাণিজ্য নীতি এক হওয়া কিন্তু ম্যান্ডেটরি। ওকে, তারপরে দেখেন কোনটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য নির্ধারক। ঠিক আছে, পার্থক্য দুইটার মধ্যে ডিফারেন্স কোথায় থাকে, কোন জায়গা থেকে? বাণিজ্য নীতিতে ডিফারেন্স না থাকলেও থাকে মুদ্রায়। ঠিক আছে, তারপরে দেখো নিচের কোনটি সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস? জাইকা, আইবিআরডি, ইউএনডিপি নাকি ট্রেজারি বন্ড? আচ্ছা, অভ্যন্তরীণ উৎস বলতে কি ডোমেস্টিক উৎস। ঠিক আছে, ডোমেস্টিক উৎস। এখানে ডোমেস্টিক সোর্সটা অবশ্যই জাইকা, আইবিআরডি বা ইউএনডিপি হয় না। ডোমেস্টিক বা অভ্যন্তরীণ উৎস সবসময় কি ট্রেজারি বন্ড। ঠিক আছে, তারপরে দেখেন কোনটি রপ্তানির মাধ্যমে সরকার রেমিটেন্স পেয়ে থাকে? আচ্ছা, রেমিটেন্স শব্দটা কানেক্টেড কিসের সাথে জানো? মানুষ সাথে, মানব শক্তির সাথে বা জনসম্পদের সাথে। ঠিক আছে, মানে যারা বাইরে গিয়ে কাজ করছে আমাদের দেশের এক্সপেট্রিয়েটস, তারা কি করবে? তারা আর্ন করে টাকা পাঠাচ্ছে, এই ব্যাপারটা হলো রেমিটেন্স। এবং তৈরি পোশাক, চিংড়ি বা চামড়া কোনোটার সাথে রেমিটেন্সের সম্পর্ক না। আমরা আর্ন করি, বৈদেশিক মুদ্রা আর্ন করতেছি, বাট জনশক্তি দ্বারা অর্জিত বৈদেশিক মুদ্রাকে আমরা বলছি রেমিটেন্স। তারপরে দেখো বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য কোনটি? এই প্রশ্নটা যে কোনো বোর্ডে আসবে, তুমি কি লিখবা জানো? পাট। প্রচলিত রপ্তানি পণ্য কোনটি? পাট ইউজুয়ালি। ঠিক আছে, পাট অপশন দিয়ে ম্যাক্সিমাম টাইম আসছে। বোর্ডের কোশ্চেন যদি রিপিট হয় তুমি বুঝবা যে এইটাই মেইন করতেছে, এইটাই চাচ্ছে তোমার কাছে। ওকে, পরের প্রশ্ন দেখো, ট্যাক্স হলিডে দেওয়া হয় কাদেরকে? ঠিক আছে, ট্যাক্স হলিডে ব্যাপারটা কি? ট্যাক্স হলিডে হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য রপ্তানি যারা করে তাদেরকে একটা সুবিধা দেওয়া, শুল্ক মুক্ত সুবিধা। ঠিক আছে, এই ব্যাপারটাকে বলছি আমরা ট্যাক্স হলিডে। কি কারণে দেওয়া হয়? দেখো এক নম্বর বলছে রপ্তানি বাণিজ্য প্রসারণ, তারপর বলছে আমদানি দ্রব্যের জন্য, কর রাজস্ব বাড়াতে, কর রাজস্ব কমাতে। আচ্ছা, উদ্দেশ্য কর রাজস্ব কমানো হয়, শুল্ক কমানো হয় একদিক থেকে ঠিক, বাট এটার উদ্দেশ্য কিন্তু রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ। ঠিক আছে, উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে। তারপরে দেখেন জিএসপি সুবিধা। ঠিক আছে, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, এই সুবিধাটা কোন খাতের সাথে সম্পর্কিত? বাংলাদেশের ডিরেক্ট তৈরি পোশাক
এবং তামাকজাত পণ্যের ক্ষেত্রে কিন্তু জিএসপি সুবিধা ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে। বাট তোমার বই অনুযায়ী মেইনলি এইটাই বেশি আসে, রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাকের ক্ষেত্রেই কিন্তু আমরা জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স সুবিধাটা পেয়ে থাকি। জিএসপি, আচ্ছা দেখো বলতে বলতে চলেই আসছে জিএসপি এর পূর্ণরূপ কি? এর গ্লোবাল সাস্টেইনেবল প্রোডাকশন, জেনারেল সিস্টেম অফ প্রোডাকশন, গ্লোবালাইজ সিস্টেম অফ প্রোডাকশন নাকি জেনারেলাইজেশন? এই আচ্ছা এখানে মেইন অ্যান্সারটা নাই, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। ঠিক বলছি নাকি? কমেন্টে জানাইও তো। আমার জানা মতে আমি ঠিক বলার কথা, ঠিক আছে। তবুও তোমরা যদি ভুল বলে থাকি তাহলে জানাই, এবং ঠিক বললে বলো যে জিএসপি ঠিক বলছেন। ওকে, যারা ভিডিও দেখতেছো অবশ্যই বলে দিও। ওকে, তারপরে দেখেন বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কি? রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এক্সপোর্ট প্রসেসিং জোন, ঠিক আছে, ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। এই ব্যাপারে এমসিকিউ মেবি তোমরা পরবর্তীতে পাবা, বোর্ডে এসে থাকে। ও আচ্ছা, এই ইপিজেড এর পূর্ণরূপ কি? দেখো এক্সপোর্ট প্রসেসিং জোন বলছি, ঠিক আছে। এখানে একই জিনিস দিছে, বাট তোমাদের কি স্পেলিং দিছে অনেকটা ইংলিশ পরীক্ষার মতো, যে কারেক্ট স্পেলিং। আচ্ছা, এক্সপোর্ট বানান সবাই ঠিক লিখছে, প্রসেসিং বানানটা ভুল, ঠিক আছে। প্রসেসিং মনে রাখবা, প্রসেসিং বানানটা কি? PROCESSING। এটা কোনটায় আছে দেখো, এই যে সি নাম্বারে, এক্সপোর্ট প্রসেসিং জোন। দেখো গ্লোবালাইজেশনের ধারণাটি সূত্রপাত হয় কত সালের দিকে জানো? গ্লোবালাইজেশনের সূত্রপাত হয় 50s এ, ঠিক আছে। 19, আচ্ছা ইংলিশে লিখি তাহলে, যেহেতু 1950s অর্থাৎ 50-এর দশকে আমরা গ্লোবালাইজেশনের ধারণা প্রথম পেয়ে থাকি। তারপরে দেখো বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় কি? রপ্তানি বাণিজ্য মানে এক্সপোর্ট, ঠিক আছে। এটা সম্প্রসারণের একটা উপায় হলো বৈদেশিক মুদ্রার মূল্য বৃদ্ধি, আয়কর বৃদ্ধি, শুল্ক বৃদ্ধি, আর বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি। তুমি অপশন দেখেই তুমি যদি ভালো মতো 2 বছর পড়ে থাকো, এই চ্যাপ্টারটা কখনো পড়ে থাকো, তাহলে বোঝার কথা বৈদেশিক মুদ্রার মূল্য বৃদ্ধির মাধ্যমে কি করা সম্ভব? এই আন্তর্জাতিক যে রপ্তানি বাণিজ্য এটা যা করা সম্ভব, ঠিক আছে। তারপরে দেখো বাংলাদেশের প্রচলিত রপ্তানি দ্রব্য কোনটি? আমি বলছিলাম যে এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু হচ্ছে না পাট, তাই না? তারপরে দেখো বাংলাদেশের ওয়েজ আর্নার স্কিম চালু হয় কত সালে? 71, 72, 73, 75। আচ্ছা এক মিনিট ওয়েট, আমার জানা মতে আমি বি ইউনিটে যখন পড়াশোনা করছিলাম, বি ইউনিটের জন্য জিকে পড়ার মতে আমার জানা মতে ওয়েজ আর্নার স্কিম কিন্তু 1974 সালে, তুমি একটু গুগল করে দেখতে পারো, আর দেখি 74 সালে হওয়ার কথা ওয়েজ আর্নার স্কিমটা। আমার অপশন দেখে ঠিক ভালো ঠেকতেছে না, আমি আসলে হয় আচ্ছা এখানে 73 এবং 75 কাছাকাছি, বাট আমার জানা মতে 74। তোমরা একটু জানাইও যে আসলে কারেক্ট অ্যান্সারটা কি, ঠিক আছে, এবং বই অনুযায়ী কি এটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, ঠিক আছে। বাংলাদেশ সচরাচর বিশ্ববাজারে কোন পণ্যটি রপ্তানি করে আসছে? চামড়া, হিমায়িত খাদ্য, জ্যাকেট, মশলা। আচ্ছা চামড়া, জ্যাকেট, মশলা বাংলাদেশ কখনোই রপ্তানি করে ফেম অর্জন করে নাই। হিমায়িত খাদ্য রপ্তানিতে বাংলাদেশের কিন্তু একটা সুনাম আছে, এটাই এখানে প্রপার অ্যান্সার হবে। দেখো বাংলাদেশের রপ্তানি আয় বা এক্সপোর্ট ইনকামে নিচের কোন পণ্যের অবদান সবচেয়ে বেশি? তৈরি পোশাক, পাটজাত দ্রব্য, চামড়া নাকি হস্তশিল্পজাত? আচ্ছা বাংলাদেশের সবচেয়ে নামকরা এক্সপোর্ট প্রোডাক্ট হলো কি? আরএমজি, রেডিমেড গার্মেন্টস, ঠিক আছে, অর্থাৎ এই যে তৈরি পোশাক। বিশ্বায়নের সুফল হচ্ছে, এখানে দেখো বহুপদী কিছু দিয়েছে, বিদেশি দ্রব্যের ভোগ হ্রাস পায়, উৎপাদন বৃদ্ধি পায়, উপকরণের গতিশীলতা বৃদ্ধি পায়। আচ্ছা গতিশীলতা অবশ্যই বৃদ্ধি পায়, এক দেশ থেকে আরেক দেশে কি ভার্সেটাইল ভাবে মুভ করে। তারপরে উৎপাদন বৃদ্ধি পায়, ইয়েস প্রোডাকশন বাড়বে অবশ্যই, দেশের মধ্যেকার বাণিজ্য যখন হয় এটা ক্রস করে বিদেশে যায় তখন উৎপাদনটা বাড়বে। বিদেশি দ্রব্যের ভোগ হ্রাস কেমনে পাবে? যখন বিশ্বায়ন হবে, আন্তর্জাতিক বাণিজ্য বাড়বে, এটা কিন্তু আরো বাড়বে, তাই না? এটা কিন্তু অ্যান্সার হয় না। সো 2 আর 3 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখেন এ ও বি দুই বন্ধুই দেশের স্বনামধন্য ব্যবসায়ী। এ এর কারখানায় উৎপাদিত দ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায় বিক্রি হয়, ঠিক আছে। এ এর কারখানার দ্রব্য কি হয়? দেশের অভ্যন্তরে, মানে কি এটা অভ্যন্তরীণ বাণিজ্য, ঠিক আছে। অন্যদিকে বি এর কারখানার উৎপাদিত দ্রব্য ইউরোপের বিভিন্ন দেশে বিক্রয় হয়। এ এর ব্যবসাকে কি বলে? ঠিক আছে, এ এর কি আমি বলছি ভিতরে, যেহেতু এ এর ব্যবসা হলো অভ্যন্তরীণ বাণিজ্য। আচ্ছা তাহলে দেখো পরের কোশ্চেনে কি জিজ্ঞাসা,
আচ্ছা সেম উদ্দীপক দেই। বিয়ের ব্যবসার কারণে, মানে বিয়ের ব্যবসাটা কি ছিল বলতো? বি হলো ইউরোপের বিভিন্ন দেশে ক্রয় বিক্রয় করে, ঠিক আছে, দেশে বিক্রয় করে পণ্য, তাহলে ওইটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে, ঠিক আছে। আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বিদেশের বাজারে দেশের সম্মান বৃদ্ধি পায়, কারেক্ট। কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়, মানে ডিপ্লোম্যাটিক সম্পর্ক দেশের মধ্যে, এটা কিন্তু কি বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে দেখেন বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, এটা তো অবশ্যই, অর্থাৎ তিনটাই কারেক্ট, তিনটাই কারেক্ট হলে অ্যান্সার হবে ডি 1 2 3। আশা করি বুঝতে পারছি এই ব্যাপারটা। ওকে, টিপিক্যাল কোর্স প্রমোশনের টাইম, প্রমোট করতেছি না, বাট তোমাদেরকে আগের থেকে সচেতন করছি। যদি আমাদের পড়া তোমাদের ভালো লাগে, আকাশ এবং অর্ক ভাইয়ের গাইডলাইন্স পড়া তোমাদের মনে হয় যে রিয়েলিস্টিক, তোমাদেরকে লাল বাসের স্বপ্ন দেখায় না, বরং সত্যি কথা বলে তোমাদেরকে অ্যাকচুয়ালি পড়ায় চান্স পাইতে চাই, তাহলে এই কোর্সের ব্যাপারে তোমাদের বলবো, ঠিক আছে। জাস্ট আসছি গদবাধা কথায় প্রমোট করে দিলাম এই জন্য না। ওকে, ঢাবি বিজয় যে প্রাইভেট প্রোগ্রামটা তোমাদের জন্য রাখছি, এইটা বেসিক্যালি মনে করো যে আমি চাইলে তো কোর্স লঞ্চ করতে পারতাম, তাই না? 2,000 3,000 টাকা কেন করি নাই? তোমার কি মনে হয় আমি এতই বোকা? মানে 500 1000 স্টুডেন্ট পাইতাম, কেন করলাম না আসলে বলো তো? কারণ এই ব্যাপারটা বাংলাদেশের পার্সপেক্টিভ অনেক ইউনিক। আমি কম স্টুডেন্টের দায়িত্ব নিতে চাই এবং আমি কম স্টুডেন্টের মধ্যে নিয়ারলি 100% সাকসেস রেট দেখতে চাই, এইটাই কারণ, ঠিক আছে। আমরা বিভিন্ন ভাইয়ের কাছে পড়তে চাই অ্যাডমিশনে, বাট ভাইয়া কি করে, ডিও টপার কোনো ভাইয়ের কাছে টিউশন পড়তে গেলে, অনলাইন বা অফলাইন যে কোনোটা, ঠিক আছে, তোমার মাসে 12 থেকে 15,000 টাকা লাগে টিউশন পড়তে গেলে। সেই ব্যাপারটা আমি তোমাদেরকে কম্প্যাক্ট করে একদম জুম ক্লাসে ইন্টারেক্টিভ ভাবে নিয়ে আসছি আমি আর আকাশ, ঠিক আছে। আকাশ ভাইকে নিশ্চয়ই চেনো, আকাশ ভাই ঢাবি খ ভর্তি পরীক্ষায় 27তম হয়েছিল এবং আমি তোমাদের অর্ক ভাইয়া ঢাবি খ ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে 65তম হয়েছিলাম। সো তোমাদের ইন্টারেক্টিভ ক্লাস থাকবে, জাস্ট লাইভ ক্লাস না, তোমরা কি কথা বলতে পারবা, জুম ক্লাস একদম ইন্টারেক্টিভ এবং সর্বোচ্চ 30 জন পড়তে পারবা। ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে, যদি জানতে চাও এই ব্যাপারে বিস্তারিত তাহলে অন্বেষণে যোগাযোগ করো। ওকে এভরিওয়ান, দেখা হবে সবাই। এইচএসসি তে ভালো মতো পরীক্ষা দাও, পরীক্ষার রেজাল্ট ভালো করো এবং এই গ্রেড পয়েন্টটা কিন্তু ঢাবি খ ভর্তি পরীক্ষায় কাজে লাগবে এবং ঢাবিতে ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা আছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।